প্রথমেই আমি কবুল করে নেই যে এই প্রবন্ধটি অত্যন্ত সুলিখিত এবং এটার পেছনে প্রচুর পরিমাণ পরিশ্রম উপস্থাপক প্রবন্ধ লেখক দিয়েছেন। দুই, একটু সামান্য আত্মপ্রচার এটুকু মঞ্চে দাঁড়িয়ে না করলে একটু অন্যায্য হবে, নিজের প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠার জন্যই বলছি। 40 বছর প্রায় আগে আহসান হাবীবের উপরে সামগ্রিক একটা আলোচনা তার কবিতা নিয়ে করার একজন চেষ্টা করেছিল। তো 40 বছর পর সেই জিনিসটা দেখে অত্যন্ত আনন্দিত যে নতুন পাশ্চাত্য তত্ত্বগুলোর আলোকে, একটির আলোকে অন্তত আহসান হাবীবের কবিতায় নতুন করে আলো ফেলার একটা সুযোগ দেখতে পেয়ে সেই লোক খুব আনন্দিত। তো আলোচনা সুলিখিত বলার পরে কিন্তু আসলে খুব বেশি বলার কিছু থাকে না, দ্বিমত প্রকাশ করারও তেমন কিছু নেই। দু একটা ছোটখাটো জিনিস আমার মনে হয়েছে যে আমি আলোচকের সঙ্গে, প্রবন্ধ উপস্থাপকের সঙ্গে একটু দ্বিমত পোষণ করব, তো সেটা আমি প্রকাশ্যে করতে চাচ্ছি না। আমি এখানে কিছু আঁকাআঁকি করেছি, সেটা তার হাতে দিয়ে দেব, সেটাতে হয়তো তার কোনো উপকার হলেও হতে পারে। আর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ভুল ধরার যোগ্যতা আমার নেই, কারণ বিশ্ববিদ্যালয়ে খুব বেশি পড়াশোনা করার সুযোগ আমাদের হয়নি। তো আহসান হাবীবের ব্যাপারে দু একটা কথা আমি বলবো। সেটা হচ্ছে, একটি লোক তার স্বজনদের দিকে, স্বদেশের দিকে কেন ফিরতে চায়? বাংলা সাহিত্যে এবং বিশেষ করে কবিতায় আপনারা সবাই কম বেশি দেখেন, জানেন, একটা অদ্ভুত রাজনীতি কাজ করে। 40-এর দশকে এই যে ঘটমান নানা ধরনের ঘটনা, এবং বরিশালের শঙ্করপ্রসাদ গ্রামের আহসান হাবীব যখন কলকাতা যাচ্ছেন জীবিকার তাগিদে, এবং আমাদের স্বাগত বক্তব্য প্রদানকারী বলে গেছেন আগে যে কি অসহনীয় অবস্থার মধ্যে কলকাতার রাস্তাঘাটে তাকে ঘুমাতে হয়েছে, দিন যাপন করতে হয়েছে। কবিদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব মর্মান্তিক। আর 2 নম্বর বিষয় হচ্ছে, 40-এর এই বিশাল ঘটমান রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে নানা রকমের উত্থান পতন, ঘটমান একটা দশক, নানা ঘটনার ঘন ঘটা সেখানে একজন কবির পক্ষে। 2 নম্বর হচ্ছে, উনি যখন ফিরলেন দীর্ঘদিন কলকাতায় কাটিয়ে, একটি নতুন স্বাধীন দেশে তিনি যখন ফিরলেন, তখন তার সমসাময়িক কালের বহুজনের, সাধারণ মানুষেরও একটা ধারণা ছিল যে আমরা একটা নতুন দেশ পেয়েছি, আমাদের অনেক স্বপ্ন রূপায়িত হবে। আমাদের ভারতবর্ষের রাজনীতিতে অসামান্য একটা মানুষ, যাকে গান্ধীর মতো অসামান্য একজনও উপেক্ষা করতে ভয় পেতেন, সেই মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের কায়েদে আজম, তিনি একটি সর্বনাশ করেছিলেন আমাদের সেই 47-এর স্বাধীনতার 6-7 মাসের মাথায়। তিনি ঢাকায় এসে বক্তৃতা দিয়েছিলেন, এবং আমরা জানি যে আমাদের এখানে 100 জনের মধ্যে 100 জনই বাংলা ভাষায় কথা বলে। ওই যে উপনিবেশায়নের যে ব্যাপারটা, তিনি বলেছিলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। পাকিস্তানের সর্বনাশ সেদিন হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমার ভাষা যখন কেউ কেড়ে নিতে চাইবে, তার মানে আমাকে উপনিবেশিত করার একটা ষড়যন্ত্র চলছে। এবং 4 বছরের মধ্যেই সেটার আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। এদেশের মানুষকে কিন্তু দমিয়ে রাখা, দাবিয়ে রাখা খুব মুশকিল। আমরা 48 সালে ওই বক্তৃতার মধ্যেই নো 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 অনেকবার ছাত্রদের কাছ থেকে শুনেছি, কিন্তু 52 সালে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি আমি সব ছাড়বো, আমার মাতৃভাষা ছাড়বো না। তো আহসান হাবীব যখন এখানে এসছেন, অনেকদিন
অন্য একটি জায়গায় থাকার পরে নিজের বৃত্তে যখন তিনি ফিরেছেন, সেখানে তার নিজেকে মনে হচ্ছিল যে তিনি উন্মূল হয়েছেন। এবং আমি যে রাজনীতিটার কথা বলছি, সেই রাজনীতিটা তখন বহমান ছিল। শওকত ওসমান ফিরেছেন, হুগলির লোক, তার ফেরার কিছু নাই, তার তিনি এসছেন। ফররুক আহমেদ ফিরেছেন। তো ফররুক আহমেদ, আহসান হাবীব, এই দুজন লোককে একটি বিশেষ কারণে এখানকার কোট আনকোট প্রগতিশীলরা একটু কোণঠাসা করার চেষ্টা করেছে, এবং ব্যাপকভাবে করেছে ফররুক আহমেদকে। এবং ফররুক আহমেদের বেঁচে থাকাটাই অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল, কারণ তিনি তার যে আদর্শে বিশ্বাস করতেন সেই আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হতে চাননি। কিন্তু আহসান হাবীব যেহেতু ফররুকের মতন অত দৃঢ়, অতটা শক্তভাবে ওই জিনিসটাকে আঁকড়ে ধরেননি, কারণ তার ফররুকের যে বিশ্বাস, সেই বিশ্বাসের সঙ্গে আহসান হাবীবের বিশ্বাসের একটা তফাৎ ছিল। সেজন্য আহসান হাবীব ধীরে ধীরে মূল স্রোতে ফেরার চেষ্টা করতে পেরেছেন, এবং শেষ পর্যন্ত তার কবিতার মধ্য দিয়ে তিনি তার শেষ প্রতিবাদটুকু ঘোষণা করেছেন যে আমি এই দেশেরই একজন স্বজন, আমি বাইরে থেকে আসা কোনো লোক না, আমার বাড়িও শঙ্কর পাশা, বরিশাল, আমি বাংলাদেশেরই মানুষ। তো আমি আলোচনা আসলে দীর্ঘায়িত করব না, কারণ সোহানার এত সুন্দর প্রবন্ধটি পড়ার পরে আমার মনে হয়েছে যে 40 বছর আগে একজন 27 বছরের যুবক একটি চেষ্টা করেছিল একজন কবি সম্পর্কে, তার পূর্বপুরুষ একজন কবি সম্পর্কে আলোচনা করার, তাকে নতুন আলোয় দেখার একটা সুযোগ আছে, এবং সোহানা সেটা খুব চমৎকার পারদর্শিতার সঙ্গে এটা প্রতিষ্ঠা করতে পেরেছে। সোহানাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ। এবার কবি শামসুদ তাবরিজীকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যে আমি প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়তাম তখন মেঘনাপাড়ের মেয়ে আমি, এই কবিতাটা আমাদের স্কুলে যেমন ছিল, আবার নানান তখনকার দিনে আবার এত ইংরেজি নাম ছিল না, বলতো বিচিত্র অনুষ্ঠান, সেখানে সব হতো। তো সেটার মধ্যে আবার আবৃত্তি করে এটা দু একটা বই টই আমাদের উপহার দিত আর কি। সেই জায়গাটা আমি কখনো ভুলতে পারি না, কারণ মানুষ যে আহসান হাবীবের যে বিবর্তনের জায়গাটার থেকে যেখানে গেছেন, সেখানে পরে আবার তিনি তার সেই গ্রাম্য জায়গা, আমি বলবো না যে সেই কৃষক শ্রেণীর ভিতরে ঢুকে গেছেন, কিন্তু তিনি পেটি বুর্জুয়া হিসাবে অথবা বুর্জুয়া হিসাবে তিনি আবার সেই জায়গাতেই, আবার তার যেখানে বেড়ে ওঠা সেই দারিদ্র, সেই সংগ্রাম, সেই চরিত্র, সেগুলোর মধ্যে ঢুকে গেছেন। তো এইটা একটা সাংঘাতিক ঘটনা। আরেকটা ঘটনা যেটা হলো যে আমি এত খুশি হয়েছি যে এই আমি অনেকবার বলেছি, ইউনিভার্সিটি ক্যাম্পাসে যখন থাকতাম তখন বলেছি, তারপরেও তুষার ভাই আমার শিক্ষক তুল্য বড় ভাই, আমাদের অনেক রকমের কথা বলতেন। আজম তো বিস্তৃত পৃথিবী নিয়ে কাজ করেন। আর সোহানা, আশ্চর্য হয়েছি যে একেবারে ক্যারিবিয়ান থেকে পাশ্চাত্যের এই সব শাখাতেই তিনি বিচরণ করলেন। প্রবন্ধটা খুব অনেক বেশি তথ্য দেওয়া হয়েছে, কিন্তু আমি একটা কথা, এটাই প্রবন্ধের সমালোচনা করছি না, কিন্তু এটা আমাদের চিন্তা ভঙ্গিতে চিন্তা করছি, আমরা বাংলাদেশে যেভাবে আমরা চিন্তা করি সেই চিন্তার জায়গাতে দেখছি যে আমরা যখন যেটা আমার অবজেক্ট, যেটাকে আমি এক্সপেরিয়েন্স করব, সেইটি অবজেক্টটাকে অবজেক্টিফাই না করে আমরা বরং যে সাবজেক্ট, যেই জিনিসের কারণে যেই রেফারেন্সগুলো আসে সেগুলো মূল হয়ে যায়। সে জায়গাতে হয় কি, তখন ওই কবির একটু হারিয়ে যাওয়ার ব্যাপার হয়। কারণ নিশ্চয়ই ওই বয়সে ফানুকে তিনি চিনতেন কিনা আমি জানি না, কিন্তু আরও যে সমস্ত বিষয় থাকে, কিন্তু উনি কিন্তু পণ্ডিত লোক ছিল। তার আগে আমি একটু ছোট্ট কথা বলে নেই, আমি তার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। ওনার পুত্র আমাদের বড় ভাই, ইউনিভার্সিটিতে বড় ভাই ছিলেন, ওনার সঙ্গে কথা বলতো, আমরা আঙ্কেল বলতাম ওনার নামে। আর একদা আমি মহসিন হয়ে থাকতাম, সেইখানে একদিন কবি নাসিরুদ্দিন আহমেদ সাহেব আসলেন, এসে বললেন যে আপনার কাছে কোনো লেখা আছে কিনা। আমি বললাম যে কী হবে, আমি তো এরকম করে লিখি না, হঠাৎ মনে করে লিখি। তখন উনি বললেন যে আমি পরশু আসবো, আপনি একটা লেখা রেডি করে রাখবেন, আহসান হাবীব
সাহেব আমার যে আমি যার কাজ করি উনি আমাকে বলেছেন, উনি আমাকে চেনেন না তো। তা আমি যাবো, উনি আমার আর বেশি কথা বললেন না, উনি চলে গেলেন। তারপর 3 দিন পরে আবার উনি আসলেন, আমরা গল্পগুজব করলাম, তারপরে হাসান হাবিব আমার একটা কবিতা নিয়ে গেলেন। আর আমি হাসান হাবিবের ওইখানে যাই না, পত্র পত্রিকা অফিসে কিংবা কোনো এই সমস্ত বড় ঘটনার ভিতরে না যাওয়া, এমনকি এই জায়গাটায় আমাকে আজকে এটা অনেকদিন বেদনা হয়ে থাকবে যে আমি এইখানে বসছিলাম। আমি সাধারণত এই সমস্ত জায়গায় বসি না। তো যা হোক, কিন্তু আমি শুধু এই দুঃখটা করেছি আমার বয়সে আমার কাছের বন্ধুদের সঙ্গে কিংবা অন্য যারা কবিতা লেখে আমার সিনিয়রদের সঙ্গেও, যাদের সাথে তাদের বলেছি লোকটিকে কেন আলাদা করে দেখা হচ্ছে না। এটা আমার খুব বড় প্রশ্ন অনেক দিন ছিল, যে হাসান হাবিবকে দেখার যে একটা একাডেমিক বলি নন একাডেমিক বলি সেটা নিয়ে করছে না। তখন আমার বাংলাদেশের কবিদের যাদের আমি 40-50 দশক 60 দশক থেকে চিনি, নানান রকমের, কেউ সুন্দর, এর মধ্যে রয়েছেন আমাদের মাউসাদিক সাহেব, উনি খুবই, আমার মনে হলো কি যে আরেকজন হাসান হাবিব যিনি খুবই ভালো, তার বইয়ের নাম রাত্রি শেষ। এবং আমার জন্য ধারণা হয় যে বাবার থেকে ঝগড়া করে উনি চলে গেছেন, সেখান থেকে যাতে স্বাধীনতার যে জায়গাটা প্রায় কাছাকাছি সময় উনি যখন চলে আসেন, তখন ব্রিটিশ সাম্রাজ্যের রাত্রি শেষ এই কল্পনা করেছিলেন। কিন্তু আমি এখনো ভাবি, যেটা সোহানা অনেক রেফারেন্স দিয়ে বলেছে, সেটা হলো এখনো রাত্রি শেষ হয় নাই, বাংলাদেশে এখনো ব্রিটিশ সাম্রাজ্যই চলছে অন্য নামে। তো সে কারণে হয় কি যে এই সমস্ত মূল্যবান লোকরা কেন হারিয়ে যায়। আমি খুবই বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে এমন একজন প্রিয় মানুষ কিংবা কবি, একজন বলিষ্ঠ কবি যার নিজের একটা ডিকশন আছে, যিনি ছন্দে কখনোই ভুল করেন না, হ্যাঁ কখনোই ভুল করেন না, এবং যিনি তার গ্রামীণ শব্দ আর নাগরিক শব্দ সব কিছুর ভিতর দিয়ে তিনি একটা জায়গায় পৌঁছতে চেষ্টা করেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, তিনি জীবন দাসের লোক নন। আশ্চর্য যে তিনি রবীন্দ্রনাথেরও লোক নন। তিনি তুষারদা একটা এই সমগ্রতে সম্ভবত একটা লিখেছেন বা ভূমিকা লিখেছেন, সেখানে একটু খুব সুন্দর করে এই ভূমিকাতে ওই ভূমিকাটা পড়ে আমার যথেষ্ট উপকার হয়েছে। সেখানে তিনি এটা বলেছেন যে তিনি বরং আমার কাছে মনে হয়েছে ওটার থেকে তুলনা করে যে সুধীন্দ্রনাথের প্রতি উনার ছিল একটা সাংঘাতিক ভালোবাসা। সেই বাক্য কাঠামোটা পর্যন্ত আমি দেখতে পাই যে হাসান হাবিবের ভিতরে ছিল, যে এই শক্তি এই জ্ঞান যে করে, তিনি আসলে ওই যে চিরাচরিত যে আমাদের যে ভাসমান যে কবিতা একদম চারদিকে ছড়িয়ে পড়ার যে জায়গা, সেই আল্লাহ থেকে আর গ্রহণ করেন না। কিন্তু নিজে যেহেতু যে বুঝে যান যে কবিতাটা কি, এলিয়ট অমুক তমুক সেগুলো আছে, আমি কিন্তু এগুলোকে কিছুই মনে করি না, অনেক মিল থাকে এখনো। রেনেশা করতে গেলেও দেখবেন যে আমাদের অনেক লোকের সাথে মিশে গেছে, কিন্তু এইগুলো তুল্যমূল্য করে না। কথা হচ্ছে আমাকে কবি কিভাবে টাচ করলো, সমাজ কতটা করলো, এই নিয়ে আমার কোনো নাই। সমাজ কিভাবে আছে, তাকে কিভাবে ইন্টারপ্রেট করলো, সেটা একটা ব্যাপার হয়ে যায়। যখন সাহিত্য আমি যখন লিখে ফেলি, তখন আর এটা আমার জিনিস থাকে না, জনগণের সম্পত্তি হয়ে যায়। জনগণ যদি এটা ডাস্টবিনে ফেলে দেয়, তাও এটা জনগণেরই সম্পত্তি হয়। ফলে জনগণ কি তখন যে ইন্টারপ্রিটেশনটা হয়, সেই ইন্টারপ্রিটেশনটা কবিতার ভিতরে কেমন, সেইটা আমার কাছে পায়। সেইখানে আমি দেখেছি উনি জীবনানন্দ দাশকে যথেষ্ট এড়িয়ে গেছেন, এবং কোনো লোক জীবন দাশকে তারই প্রায় কাছাকাছি সময়ে সহজে এড়িয়ে যাওয়ার বরং সেই মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কিন্তু যে জিনিসটা মনে হয়েছে, যেমন মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়দের, তাদের যে ভিতরে যে একটা প্রস্তুতিমূলক জায়গা ছিল, তাদের সংগঠন ছিল, আমাদের এখানে সংগঠন ছিল না। আমার মনে হয় আহসান হাবিব এদেশে এসে বুঝতে পেরেছিলেন আমি কোথায় দাঁড়াই। এই জিনিসটা এখনো আমাদের মধ্যে থাকতে পেরেছে, আমি কোথায় দাঁড়াবো, দাঁড়িয়ে কথা বলবো। একটা সময় সমাজের ভিতরেই থাকতে হয়, সেখান থেকে তার কবিতাকে কিংবা তার জায়গা। আমি কোনোদিন দেখে নেই কোনো অনুষ্ঠানে উনি করে, আমি শুধু ছবিতে দেখছি উনার ছবি বা চেহারা, উনি খুবই ভালো বিদ্রোহীদের মতো টান শেখরের মতো পোর্ট্রেট আঁকতে পারলে খুব ভালো হতো, আর সাদা চুল আমার কাছে বেশ একটা খুবই মনে হতো কমিউনিস্ট। কিন্তু আসলে আমি ওনার ছেলের কাছে উনি এগুলো করেন না। তো এখন
এইরকম একটা লোক যিনি শামসুর রহমানের জায়গাতে দাঁড়িয়ে না, মানে তার স্বভাবের জায়গা থেকে, কবিতার খ্যাতি নির্মাণের জায়গা থেকে, যিনি আমাদের আল মাহমুদের জায়গায় তো না, কিন্তু অনেক বলিষ্ঠ চিন্তা তিনি শামসুর রহমান এবং আল মাহমুদের চাইতে করতে পেরেছেন। এইটুকু আমি বলতে পারবো যে চিন্তার ক্ষেত্রে তার ক্ষমতা, তার চিন্তার ক্ষমতাটা আল মাহমুদ কিংবা শামসুর রহমানের চেয়ে বেশি ছিল। আমি দুজনকেই খুব বড় কবি মনে করি, কিন্তু আমি চিন্তার কাঠার বলি, কারণ ব্যক্তি হিসাবে যখন আমি কবিতা পড়া শেষ হয়ে যায় তখন আমি তাকে কবিতা মনে করি না। সেটা মনে হয় আমার কাছে একটা এমন একটা অন্তঃশ্বাস আমার মধ্যে আসে যে যেটাকে আমি আমার চিন্তার সঙ্গে যুক্ত করতে চেষ্টা করি। যদি হয় যুক্ত হলো, আর তা না হলে আমি তাকে দূরে ঠেলে দিই। সেই কারণে হয়েছে কি যে যেমন এই ছড়াটা যখন আমরা পড়তাম, আমরা মেঘনা পাড়ের মেয়ে, এটা কেউ জানি না। আমি আমাদের ফ্ল্যাটের প্রায় 10 জনকে জিজ্ঞেস করছি যে এই কবিতাটা কার, তো আমাকে একজন বাচ্চা উত্তর দিতে পারে না, বাচ্চার মা বাবা। তো এটা হলো দুঃখের কথা। তার মানে বাংলা ভাষা ওই যে সাম্রাজ্যবাদ, অথবা বলেন যে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তারা ভুলে গিয়েছে একটা কারণ শুধু আমরা উল্লেখ করি না, সেটা হলো 1200 শতকের রেনেসাঁটা আমরা উল্লেখ করি না। খলিফার হারুনুর রশিদের রেনেসাঁটা যদি থেকে তারপর থেকে যদি ইউরোপ মানুষ হতে পারে, তাই আমরা সেই ইউরোপের যে পুঁজি গঠনের যে শুরুটা, সেটাকে কেন আমরা বুঝতে পারলাম? আমরা শুধু তাকে রেনেসাঁই বললাম, নতুন আলো, প্রথম আলো কিংবা দ্বিতীয় আলো, এরকম করেই আমরা চিনলাম কেন? সেই জায়গাগুলো খোলাসা হয় নাই রাজনীতির ময়দানে। রাজনীতির ময়দানে যদি সেগুলো পরিষ্কার না হয়, তাহলে আমরা আহসান হাবীবকে চিন্তা দিয়ে বুঝতে পারবো না, আবেগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, তো আবেগ দিয়ে বুঝতে হলে আমাদের অন্যত্র যেতে হবে। আবেগ দিয়ে দেখতে পেলে আমরা চাচা বলি, যেহেতু স্যার আমার বড় ভাইয়েরও শিক্ষক মাহমুদ সাদেক, আমরা সেই ধরনের স্যারই বলি। হ্যাঁ, আমি ডাইরেক্ট ছাত্র না, কিন্তু রফিক আজাদ, কিন্তু ওনারা যে আমি ওনাকে বলেছি রফিক আজাদকে যে আপনারা যে কবিতাটা আপনারা হামলা দিয়ে কোত্থেকে জানি ইউরোপ নিয়ে আসতেন, ও মুখ জায়গায় নিয়ে আসতেন, আমি বুঝতে পারছি না। মানে আমি এগুলো সত্যি কথা কি, আমার ডিপার্টমেন্টেও আমি কাউকে জিজ্ঞেস করে কোনো শিক্ষককে বুঝতে পারি নাই যে আমি কেন মঙ্গল কাব্য করি। তো এটা দুঃখজনক। আমি আর ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করতে চাই না, এই সমস্ত ব্যাপারে আমার উৎসাহ খুব কমে গেছে। আরও যেটা হয়েছে যে এটাই বোধহয় আমার শেষ অনুষ্ঠান, কারণ আমি 1 বছর আগে সিদ্ধান্ত নিয়েছি আমি আর লেখালেখির সঙ্গে যুক্ত থাকবো না, একটু রং নিয়ে খেলাগুলো সেটাও ছেড়ে দিব। মানে আমার মনে হয় যে এগুলো সব না করাই ভালো, সব দেশে সব করা উচিত। কিন্তু আহসান হাবীবকে আমি মনে করি বাংলা একাডেমি এখন ভালো লোক পেয়েছে। এই জন্য বলছি যে বাংলা একাডেমিতে আমি যতগুলো লোক দেখেছি, আমার ইউনিভার্সিটি ছাত্র বয়সে আমরা মারামারি করতে এখানে আসছি, এখানকার সব মহাসচিবের বিরুদ্ধে। সেই জায়গাগুলোর থেকে যদি দেখি, আজকে একটা ভালো লোক হয়েছে আপনার আহসান হাবীবকে নিয়ে, এবং তুলনামূলক যে দর্শন চিন্তা যেটা ও সোহানা করলো, তার দিকে আরো পরিষ্কার করে বাংলা কবিতাকে হাজির করা যায় কিনা, এই কাজটা আমার মনে হয় মোহাম্মদ আজম খুব ভালো করতে পারে। এবং করলে আমাদের কিছু কাজ হবে, এবং তাকে আসলে পাঠ্যে পুস্তকে পড়ায় কিনা আমি জানি না। আমি এখনো জানি না যে ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে সম্ভবত কিছু পড়াইতে পারে, কিন্তু আমার মনে হয় না যে আমি এ পর্যন্ত 30 বছর আমার আশেপাশে আমি যেখানে 2-1টা চা খেতে যাই, আমি তাদের কাছে কখনোই আইসি। এবং উজ্জ্বল একজন কবি যিনি খুবই বিখ্যাত বর্তমানে, তিনিও আমাকে বললেন তিনি একজন মুধায় ইসলামের প্রতি তার একটা বিশেষ দুর্বলতা আসে দেখে তিনি বেশি বিখ্যাত হন না। আমি দেখলাম ইসলামের সাথে একটা কথা উচ্চারণ করেন, স্বাধীনতা নামে শুধু একটি কবিতা লিখেছেন। তো এখন এই যে একটা নিজের জায়গায় দাঁড়াবার ক্ষমতা, যিনি অনেক ব্যক্তিগত সংগ্রাম করতে হয়েছেন, বাবার সাথে এই নিয়ে অনেক লড়াই হয়েছে, সেই সমস্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে এসে যিনি আহসান হাবীব হয়েছেন, এবং ওনার সত্যিকার নাম আহসান হাবীব কিনা সেটা আমি অন্য কেউ বলে দিলে আমার খুব খুশি হবে। আমার ধারণা ওনার নাম আহসান হাবীব না, অন্য কোনো নাম হবে, কারণ বাবার নাম হলো জয়নুদ্দিন হাওলাদার, তাহলে ওনার নাম আহসান হাবীব কে হয়? তাহলে ওনার একটা নাম আছে। এরকম ভাবে যেমন আয়ুব বাচ্চু নামে একজন গানের লোক আছেন, তিনি আয়ুব বাচ্চু। পরে আমি চ্যালেঞ্জ করলাম, উনি এলিফেন্ট রোড থাকতেন, যে আপনার নাম মোহাম্মদ আয়ুব বাচ্চু, এটা স্বীকার করেন। তো উনি বললেন না, আমার নাম মোহাম্মদ আয়ুব বাচ্চু না। আমি তাহলে আপনার নামে আয়ুব বাচ্চু, আপনি আমারই প্রায় কাছাকাছি বয়স কিংবা একটু বড়, আপনার নাম আয়ুব বাচ্চু কীভাবে হয় আমি তো জানি না। তো বলেন মোহাম্মদ থাকবে,
এই নামে মুসলমান, বাঙালি মুসলমানের নামে সেক্ষেত্রে মুসলমান লাগবে, আর সে তার ডাক নামটা হারাতে পারে। যেমন কোনো এমপি তার ডাক নাম হারাইতে পারে না। টুটুল ভাই না বললে সে এমপি থাকতে পারবে না, ফলে পিছনের নামটা সে লাগিয়ে যায়। এটা আমাদের দেশে শুধু কবিরাই একমাত্র একটা যে নাম লাগায় সেই নামটা সে করে। ফলে আমার কেন মনে হলো যে এই আহসান হাবিব সাহেবের প্রকৃত নামটা কি। আমি অনেক তন্ন করে এটা ওটা যন্ত্র কল যন্ত্র খুঁজে আমি আসল নাম পেলাম না। এটা একটা দুর্ভাগ্যজনক, কারণ মানুষের আসল পরিচয়টা যে আহসান হাবিব কলকাতায় গিয়ে হলে, কিংবা এটা কি অন্য কেউ করে দিল, নাকি কলকাতার কবিরা করে দিল, এই যে লেজ কাটার যে একটা চাল, সেইটাকেই আমি বলবো যে আমাদের সোহানা যেটাকে হচ্ছে ওটাকেই আমি বলবো, লেজ কাটার অভিজ্ঞতাটাকেই আমি বলবো যে আমাদের উপনিবেশিকতা এখন আছে, এবং সেটাই ও বলতে চেয়েছে। সেই জায়গাটাকেই আমি বলবো যে সেইখান থেকে উনিও চলে আসতে পারেন নাই, কারণ যে ভয়েস, যে শব্দকাণ্ড, যে স্বপ্ন কল্পনা, যে নির্যাতন যাতনা যন্ত্রণা যাই বলি, যা কিছু আহসান হাবিব করেছেন, কিন্তু উনি কোনো দলের সাথে যাবেন না, কোনো দলের সাথেই যাবেন না, কোনো সমিতির তার প্লাটনে দাঁড়াবেন না। এইটা আমার কাছে মনে হয় মধ্যবিত্ত হিসাবে, তবে পেটি বুর্জুয়া হিসাবে এই স্বভাবটা খুব একটা ক্ষমার দৃষ্টিতে দেখা যায় না। কারণ আমরা প্রথমত যার কথা বলি, আমি যখন একা কথা বলি তখন আমি আমার কথা বলি না, তো সকলের কথাই বলি, তার কিছু কাট কিছু ছাড় হয়। কিন্তু সেই জন্য এত বড় মানুষ চিন্তা করতে পারে, যিনি অনেকটা আপনার সেই মালার্নের চিন্তাগুলাও ওনার কবিতাতে প্রবেশ। আমি ওনার পড়াশোনার বিস্তার দেখে আমি খুবই আহ্লাদিত এবং খুবই গর্বিত যে ওই সময় তিনি এত জিনিস করেছেন। উনি ল্যাটিন ভাষায় একটা কবিতা আছে ওনার, সেটা অনুবাদ করছেন, নামটা ল্যাটিন ভাষায় রেখেছে, আমি ইচ্ছা করলে পড়তে পারি, না পড়া ভালো এখন। কিন্তু এই যে যার দূরগামিতা আছে, এই যে ভবিষ্যৎকে তিনি দেখতে পাচ্ছেন এবং নিজের প্রতিটা জীবন তিনি উপলব্ধি করতে পারছেন, তাকে আমি 40 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে 71, আমি তখন ক্লাস 5-এ পড়তাম। ক্লাস 5-এর পর আমার যখন এই হাই স্কুলে পড়ার মানে নব বাংলাদেশের মধ্যে যখন আমার হলো, আমি তারপরে আহসান হাবিবকে হারাইলাম কেন? তাই এটা স্বাধীনতা আমাদের মূল্যহীন ছিল, সেই কারণে আমরা হারাই। ফলে এই সমস্ত হারিয়ে যাওয়া লোকদের আমাদের আবিষ্কার করার দরকার আছে এবং বলতে পারার দরকার আছে যে 40-এর দশকে আহসান হাবিব যে ভাষা, যে ছন্দ জ্ঞান নিয়ে, যে রেফারেন্স নিয়ে যে তিনি কবিতা লিখেছেন, সেইটা বাংলাদেশে কেউ লিখত না। এইটা স্বীকার করতে হবে। এই স্বীকারের ভিতর দিয়ে আমরা যদি কিছু এগোতে পারি। আর আমার মনে হয় যে আমি জানি না হয়তো কবিতা পৃথিবীতে থাকবেই কিনা, কিংবা অন্য ফর্মে ডিজিটাল ফর্মে থাকতে পারে, বাইনারি অঙ্ক দিয়ে থাকতে পারে, জানি না কি হবে। কিন্তু কবিতা বাংলাদেশে যদি আমাদের একটা ইতিহাসের চিত্রজি অনুযায়ী পড়তে হয়, আমাদের জানতে হয়, আমাদের যে বুঝবার জায়গাটা হতে হয়, আমাদের চট করে আওয়ামী লীগ বিএনপি না হতে হয়, তাহলে আমার মনে হয় কি আমাদের একটু সিরিয়ালে পড়া দরকার। কারণ কবিতা না পড়ে সেই দেশের ইতিহাস পড়লে আমার মনে হয় যে সত্যটা থাকে না। এইটা কিন্তু খুব বড় মানুষের যুক্তি। এটা আমরা জার্মান ফিলোসফিতে দেখি যে সকল লোকই কবিতার ভিতর দিয়েই আসলে ইতিহাসটাকে বুঝতে চেষ্টা করেছেন, সহযোগিতা নিয়ে। কিন্তু সমাজটা বুঝতে পারার জন্য সেই পূর্ণ কণ্ঠস্বরগুলোকে না করলে হতো না। আমি এই জন্যই আমার আরও বলি যে 1200 শতকের রেনেসাঁ যদি আমরা একদম খেয়াল না করি, তাহলে 1500-1400 শতকের 15 শতকের রেনেসাঁ আমরা বুঝতে পারবো না। তখন সেটাকে প্রথম আলোই মনে হবে, দ্বিতীয় আলো মনে হবে না। তো এই যে কোনো জিনিসের প্রথম, আমি ব্যবসাপাতি করা ছেলে, এই সমস্ত কাজ করে খেয়েছি। আমি সেই জন্য বলি, পৃথিবীতে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যখন যেতাম আমরা, ব্যাংক ট্যাঙ্কে যাবেন, প্রথম ওনারা ফার্স্টে দিত বাংলাদেশে 1 নাম্বার। আমি কখনো 1 হই না, পরে কিন্তু মারা যাবে, আর কিছু করার থাকবে না, আত্মহত্যা করবে। তো একজন সালমান এফ রহমান উনি আত্মহত্যা করেছেন, মানে কারণ উনি ওনার ব্যাংকে বলেছেন তুমি 1 নাম্বার করে দিবে এই ব্যাংকে বাংলাদেশে, কিন্তু এই ব্যাংকটা 1 নাম্বার আঙুল যে আপনারা দ্বিতীয় থাকে, তাহলে একটা আশা থাকবে আপনি ফার্স্ট হইতে পারবেন। তিনি ফার্স্ট হয়েছে নিজে হয়তো, কিন্তু ব্যাংকটা এরকম। সে কারণেই বলি যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের যে আন্তঃসম্পর্ক থাকে, সেই জায়গাটা
আর এখন আরেকটা যেটা হয়, যেমন আমার মনে হচ্ছে যে এখন আমি যে কবিতা পড়ি, এখন অমুকে বলে যে আমি উপন্যাস লিখি, অমুকে বলে যে আমি ছোট গল্প লিখি। আমার কাছে এগুলো আর তফাৎ মনে হয় না। এটা বয়সের কারণে হতে পারে, আমার মূর্খতা হতে পারে, কিন্তু আমি মনে করি এইটা যে আমি ফরাসি ভাষায় ইংরেজিতে অনুদিত অনেক লেখা পাবো। সেলিনের কথা বলি, যদি দেখি যে তারা তো কবিতার মতন করেই লিখেছে, তাই না? আবার হিমেলেতের কবিতার উনি অনুবাদও করেছেন এখানে। হিমেলেতের প্লাতেরও জিনিসটা তো একটা গল্প বলার মতোই, একেবারে ঠাকুরমার ঝুলি পড়ার যে আবেগটা আসে, যে প্রাণটা তৈরি হয়, সেটাই তো এসেছে। তাহলে আমি মনে হয় যে এই ডিফারেন্সগুলা, যেটা একটু আগে আমাদের আজম ভাই বলতেছিল, যে বলছিলেন যে ভেদ জ্ঞান, তো ভেদ জ্ঞানটা খুব সবসময় ভালো না, তাকে একটা চিহ্ন দিতে হবে যে এইখান পর্যন্ত ভেদ জ্ঞান। কারণ ডাইসেক্ট করতে করতে আমরা হারিয়ে ফেলি, ভাঙতে 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 এখন পার্টিকেলের মধ্যে আসছি। কোন পার্টিকেল আসলে আমাদের ঢেউতত্ত্ব তৈরি করছে সেটা নিয়েও মুশকিল আছে, তার ভর কত, তার ওজন কত। তাহলে পদার্থবিজ্ঞান আমাদেরকে ফিলোসফিকে, পদার্থবিজ্ঞানকে সমস্ত কিছু ভিতরে ঢুকিয়ে ফেলছে, এবং কি দর্শন। তো ফলে এখন আমরা যদি ফ্রয়েড করতে যাই, তখন আমাদের কোয়ান্টাম মেকানিক্সের কাছে যেতে হয়। তো আমি মনে করি যে সাহিত্য পাঠটা মোটেই মনোরঞ্জনের কিংবা বিচিত্রানুষ্ঠানের ব্যাপার নয়। এটা ইতিহাসকে বুঝবার জন্য, ইতিহাসের সরল উক্তিগুলো, ইতিহাসের চলকগুলো বুঝবার জন্য আমার মনে হয় কবিতার পাঠটা জরুরি। তো যাব, আমি সবাইকে ধন্যবাদ যে আপনারা শুনলেন। তো আবল তাবল কথা ছাড়া তো আমি বলতে পারবো না, বাংলাদেশ হওয়ার পর আর আবল তাবল কথা বলতেই হবে। তো আপনারা ভালো থাকেন, আর সবাইকে আমার সালাম দিচ্ছি। সম্মানিত সুধী, এবার সভাপতির ভাষণ। আজকের সেমিনারে সভাপতিত্ব করছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মহাপরিচালক মহোদয়কে তার সভাপতির ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সমবেত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাই। সোহানা মাহবুবকে বিশেষভাবে ধন্যবাদ। খুব ভালো প্রবন্ধ লিখেছে সেজন্য বটে, কিন্তু আরেকটা কারণ হলো যে খুবই গুছিয়ে 40 মিনিটে কাটায় কাটায় প্রবন্ধ পড়া শেষ করেছে। আমার সঙ্গে কথা হয়েছিল, বলেছে, আমি বলেছি 40 মিনিট সময় নেওয়া যাবে। মানে আমরা যখন 40 বলি তখন সেটা 35 হতে পারে, 45 হতে পারে, কিন্তু তিনি বেশ ভালোভাবে লেখায় যে প্রস্তুতি নিয়েছেন, বলায়ও সেই প্রস্তুতির পরিপূর্ণ ছাপ এবং মর্যাদা রেখে প্রবন্ধ শেষ করেছেন। এবং দুজন আলোচক, যারা দুজনই কবি এবং প্রাজ্ঞজন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একটা খুবই আকস্মিকভাবে এখানে আমরা একটা ইতিহাসের সঙ্গেও পরিচিত হলাম, পুরনো একটা কবিতা শোনার মধ্য দিয়ে। আমি ইকবাল বাহার চৌধুরীকে ধন্যবাদ জানাই। আমরা শুরু করেছিলাম 4:10-এ, ফলে আজকে আমরা বেশ সময়ের মধ্যেই আছি। দেখা যাক আমরা কখন শেষ করতে পারি। আজকের প্রাবন্ধিককে ধন্যবাদ দেওয়ার একটা উপলক্ষ এটা হতে পারে যে সাধারণত যখন আমরা পোস্ট কলোনিয়াল লিটারেরি থিওরিজ অথবা প্র্যাকটিস সম্পর্কে আলাপ করি, তখন তার মধ্যে একটা ধুমধারাক্কা ব্যাপার থাকে। ধরা যাক নজরুল সম্পর্কে আলাপ করা এবং এটাকে উত্তর ঔপনিবেশিক জ্ঞানকাণ্ডের সঙ্গে মিলানো বেশ সহজ, শুনলেই বোঝা যায় যে এর মধ্যে একটা মারামারি আছে, ফলে এটা মিলিয়ে দেওয়া যাবে। ব্রিটিশ বিরোধিতা, শাসন বিরোধিতা, তারপরে হলো অত্যাচারীদের পক্ষে একটা অবস্থান নেওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আহসানের ক্ষেত্রে ওটা তো সহজ নয়, কারণ আহসান বড় ঠান্ডা টাইপের কবি, একদম ঠান্ডা, সাপের মতো ঠান্ডা, মাছের মতো ঠান্ডা। আহসান হলো বিনয়ী, আহসান নিজেরও বিনয়ী। ওই যে একটা কবিতায় তিনি লিখেছিলেন যে বিনয় হলো তার একটা ব্যাধি। এই যে বিনয় কথাটাকে আমরা ডিকনস্ট্রাক্ট করতে পারি অসাধারণভাবে, যে তার সমস্ত কাব্যের মধ্যে, তার সুরের মধ্যে, স্বরের মধ্যে, শব্দ নির্বাচনের মধ্যে এবং সব মিলিয়ে সেটা যে এই সুর তৈরি করে, কবিতার স্পন্দন তৈরি করে, তার সবগুলোর মধ্যে আমরা চালিয়ে দিতে পারি এবং তার দারুণ থিওরাইজেশন সম্ভব। কিন্তু আমি আবার বলছি যে যখন এটা
উত্তর উপনিবেশ, বেসিক্যালি ইসলামিক। কিন্তু আমরা কি বলি, এর মাঝখানে সমন্বয়বাদী মানবতাবাদী ধারা একটা ছিল। এর মধ্যে আবুল হোসেনের নাম আমরা বলি, আর বলি হলো আহসান হাবিবের নাম। এখন আমরা এই ধারার মধ্যে আমরা একটা গুরুত্ব দিই আহসান হাবিবকে, তার কারণ আমরা বলি কি, আমরা বলি যে বাংলাদেশের কবিতা যেহেতু স্বাতন্ত্র্যবাদী থেকে সমন্বয়বাদী হয়েছে আখেরে, মানে 50-এর দশকে, যেখানে আল মাহমুদ শামসুর রহমান কিংবা ইত্যাদি বড় কবিরা কাজ করেছেন, 50-এর দশকই এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কবিতা এবং সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। তো যেহেতু কাজ করেছেন, ফলে কি হয়েছে, কবিতা স্বাতন্ত্র্যবাদী থেকে সমন্বয়বাদী হয়ে গেছে। পাকিস্তানের স্বাতন্ত্র্যবাদী, আর যখন এর বিপরীতে আসছে তারা সমন্বয়বাদী হয়েছে। তাহলে আহসান হাবিবরা কি কৃতিত্বপূর্ণ কেন? কারণ এরা হলো আগের দশকেই সমন্বয়বাদটা শুরু করেছিলেন, মানবতাবাদটা শুরু করেছিলেন। এই হলো আমাদের আহসান হাবিব সম্পর্কে আসলে মেইনস্ট্রিম প্রধান থিসিস। ইনফ্যাক্ট এমন একজনও নাই যে কোনো না কোনো মাত্রায় এই থিসিসটা প্রচার করেন নাই, ইনক্লুডিং আমাদের আজকের প্রাবন্ধিক। কিন্তু এই কথা, এই থিসিসটা আসলে প্রতিষ্ঠিত হয় এমন একটা ভঙ্গিতে যেখানে আজকের প্রাবন্ধিক বলেছেন যে উপনিবেশবাদী পাকিস্তান। আমি সাবধান করছি যে পাকিস্তান আমলকে ঔপনিবেশিক শাসন ডেফিনেটলি বলা যাবে, এটা বলা 100টা কারণ আছে, কিন্তু যেই অর্থে কলোনিয়াল ডিসকোর্সে, পোস্ট কলোনিয়াল ডিসকোর্সে কলোনি কথাটি ব্যবহৃত হয়, সেই অর্থে কিছুতে নয়। মানে পাকিস্তানকে ডেফিনেটলি কলোনাইজড, মানে কলোনাইজেশন প্রসেস দিয়ে ব্যাখ্যা করা যাবে। আমি আরো ভালো করে বলতে পারি, এটা বরং আমাদের মুনতাসির মামুন স্যারদের অর্থে নয়, ডেফিনেটলি করা যাবে। ওটার জন্য আপনাকে একটা কাট পড়াতে হবে। আপনি একটা জিনিস তৈরি করা আছে, ওই জিনিস আয়না চাপাই দিবেন, চাপাই দিয়ে বললেন যে পাকিস্তান এটা কলোনি, বা আপনার দায়িত্ব শেষ। এত সহজ নয়। আপনাকে যদি এটা বলতেই হয়, আপনাকে 100টা ক্যাটাগরি নতুন করে তৈরি করতে হবে। 400 বছর ধরে ইউরোপীয় কলোনিয়াল শাসনের মধ্য দিয়ে যে পরিস্থিতি পৃথিবীতে তৈরি হয়েছে, এবং সেটা পড়ার জন্য কলোনিয়াল ডিসকোর্সের যে টার্মিনোলজি এবং অপরাপর পদ্ধতি তৈরি হয়েছে, আপনি সেটা হুবহু আরোপ করে আসলে পাকিস্তান আমলের যে বাংলাদেশ সেটা পড়তে পারবেন না। এটা আপনার একটা, আমাদের এখানে খুব ডমিনেন্ট, এই জন্য কথাটা বললাম। এবং আজকের প্রাবন্ধিকের লেখায়ও এই বিষয়ে কথা আছে, এবং কোনো প্রকার প্রশ্ন না তুলে কথা থাকতে পারবে, কিন্তু কোট আনকোট প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি থাকা খুবই জরুরি। কারণ আমরা যখন কোনো একটা জিনিস ব্যবহার করি, যেমন আমি প্রশ্ন তুলতে পারি যে আপনি যে মানবতাবাদী কথাটা ব্যবহার করছেন, আপনি যে বাঙালি কথাটা ব্যবহার করছেন, আপনি যে রেনেসাঁ কথাটি ব্যবহার করছেন, এগুলো কলোনিয়াল নয় কেন? It's not that the history is that পাকিস্তান, মানে কলকাতায় কমপ্লিটলি 100% কলোনিয়াল প্রসিডিউরের মধ্যে এই 3টা ক্যাটাগরি তৈরি হয়েছে। মানে আপনি যেটাকে মানবতাবাদী বলছেন, মানে লিবারেল অর্থে, ওই লিবারেলিজমের কি আপনি ক্যালকেশিয়ান ভাষণটা ব্যবহার করছেন না? এর বাইরে আমাদের শিক্ষা গোষ্ঠী থেকে শুরু করে আহমদ শরীফ পর্যন্ত লিবারেলিজমের আর কোনো ভাষ্য কি আছে? এনিওয়ান, একজন কি একটা বাক্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে মানবতাবাদী বলতে তিনি কি বুঝেন? ঢাকা শহরে মানবতাবাদী কথাটা নজরুলের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, যেখানে নজরুলের ক্ষেত্রে মানবতাবাদী কথাটা আরাম ব্যবহার করা। এই যে রেভলিউশনারি, নজরুল ইন অল সেন্স রেভলিউশনারি। আপনি কি ঢাকা শহরে লালনের ক্ষেত্রে মানবতাবাদী কথাটা ব্যবহার করেন না? করেন তো, আরাম। ইউরোপীয় লিবারেল হিউম্যানিজমের সঙ্গে লালনের এক বিন্দু সম্পর্ক নাই, উল্টা। তার মানে আপনি যে কথাগুলো ব্যবহার করেন বিনা কি সংজ্ঞায়নে, কোত্থেকে নেন আপনি? কলকাতা থেকে, নো প্রবলেম, আমার কোনো আপত্তি নেই। আমি কলকাতার সাংঘাতিক রকম গুণমুগ্ধ, কারণ কলকাতায় ওয়ার্ল্ড ক্লাস চর্চা হয়েছে কলোনিয়াল আমলে, নো প্রবলেম। আমি বলছি আপনি সংজ্ঞায়নটা করে নেন, আপনি সচেতন থাকেন যে আপনি যখন বলছেন আহসান হাবিব মানবতাবাদী কবি, আহসান হাবিব রেনেসাঁ এক্সটেনশন, আহসান হাবিব বাঙালি কবি, তখন আপনাকে সংজ্ঞাটা দিয়ে দিতে হবে যে কোন অর্থে আপনি এটা ব্যবহার করছেন। যেমন আপনি যে এই কথাগুলো ব্যবহার করছেন, তখন আপনি কি খেয়াল করছেন না যে আহসান হাবিবের কবিতার নাম যেমনটি প্রাবন্ধিক উল্লেখ করেছেন সহি জঙ্গি জঙ্গনামা? আপনি কি খেয়াল করছেন না আহসান হাবিব কবিতার নায়ক করছেন আবু হোসেনকে? আপনি কি খেয়াল করছেন না আহসান হাবিব প্রেম করছেন কাশ্মীরি মেয়ে? আপনাকে তো খেয়াল করতে হবে, এত কম খেয়াল করলে আপনি পড়বেন কিভাবে? আপনাকে খেয়াল করতে হবে, আপনি যে একটা তত্ত্ব দিয়ে দিচ্ছেন তার পেছনে বাইরে এত এত উপাদান রয়ে যাচ্ছে যে ওই তত্ত্বের মতো ওই কবিতাগুলো আর আটছে না। যেমন দেবেশ রায় গিয়েছিলেন অসাধারণ প্রবন্ধে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় যখন তার ওডিবিএর লেখা শুরু করলেন, তখন তিনি ভেবে রেখেছেন যে 3000 শব্দমূল ব্যাখ্যা করবেন, কিন্তু 700-800 পরে তার থিওরি দিয়ে আর এটা ব্যাখ্যা করা যাচ্ছে না। এবং দেবেশ রায় বিং এ ভেরি ক্রিটিক্যাল পার্সন, তিনি সিদ্ধান্ত নিলেন যে খোদ
ওডিপি-এরই সাক্ষ্য দেয় যে ইন্দো ইউরোপিয়ান স্ট্রাকচারের মধ্যে বাংলা ভাষা ব্যাখ্যা করা যায় না। কারণ আপনি নিলেন 3000 উপাদান, এর মধ্যে 700 আটতেছে আর 2300 আটতেছে না, ফলে তত্ত্বই ভেঙে পড়ছে। ঠিক তেমনি আপনি আহসান হাবীবের কবিতা পড়ছেন যে ঠিক আছে এরকম আসছে 19th সেঞ্চুরি থেকে, হ্যাঁ, এখানে পাকিস্তান আন্দোলন হচ্ছে, আহসান হাবীব সেটা অংশ নিচ্ছেন না, ডিপার্চার ঘটে যাচ্ছে, তিনি রেনেসার এক্সটেনশন হচ্ছেন, লিবারেল হিউম্যানিস্ট হচ্ছেন, কিন্তু দেখা গেল যে আহসান হাবীবের কবিতায় শত শত কবিতা আছে, শত শত অনুষঙ্গ আছে যেগুলো আপনার এই থিসিসের মধ্যে আটছে না। ফলে আমার প্রস্তাব হলো বিনীত, এটা এভাবে পড়া যাবে না তা না, খুব ভালোভাবে পড়া যাবে। আমার বিনীত প্রস্তাব, আপনি খেয়াল করেন যে কোথায় কোথায় ব্যতিক্রম আছে এবং সেগুলো উল্লেখ করেন এবং আপনি তখন খেয়াল করবেন যে আহসান হাবীবের একটা অত্যন্ত শক্তির জায়গা, যেটা আমার মনে হয় খুবই কম প্রচারিত হয়েছে, সেটা হলো আহসান হাবীব আসলে সেলফকে অঙ্কন করতে পেরেছেন। ইটস আ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ ফর এনি আর্টিস্ট, সেলফ। ওই যে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সেই কবিতাটা হলো ওই যে বাস থেকে নামলেন, খানিকটা থামলেন, কারো মনে আছে? নামলেন, ওই যে একজন লোক দেখছে, তারপরে ওর হাতের মধ্যে বই, বইয়ের মধ্যে নাম লেখা আহসান হাবীব। এই যে নিজেকে নিজে দেখতে পারে, এটা হলো একটা কলোনিয়াল কন্ডিশনের মধ্যে মানুষের সবচেয়ে বড় ক্ষমতা। কারণ কলোনিয়াল কন্ডিশনের মধ্যে সবচেয়ে বড় যে সংকটে মানুষ পড়ে সেটা হলো দেখার জন্য সে অনবরত বিদেশ থেকে ধার করা চোখ পেতে থাকে এবং সে নিজেকে সেভাবে দেখতে থাকে। ইটস দ্য বেসিক ক্রাইসিস, সাইকোলজিক্যাল ক্রাইসিস অফ কলোনাইজড পিপল। সো আহসান হাবীব উচ্চকিত নয়, ফররুখ আহমদের মতো নিশ্চিত হয়ে যান নাই যে তিনি একটা লেন্স নিয়েছেন, ও সো পাওয়ারফুল poetic he was, কিন্তু একটা লেন্স নিয়েছেন এবং মোটামুটি ইমানের সঙ্গে একদম শেষ পর্যন্ত আছেন। মার্ক্সবাদী একটা লেন্স নিয়েছেন, আছেন ইমানের সঙ্গে। নো, আহসান হাবীবের সবচেয়ে শক্তির জায়গাটা হলো আহসান হাবীব আসলে নিজেকে নিয়ে লেগেছে। আজকে প্রাবন্ধিকটা খানিকটা ইঙ্গিত করেছেন, কিন্তু আমি মনে করি অ্যান্টি কলোনিয়াল বা একটা ভয়েসের মধ্যে এই পয়েন্টটা খুবই জোরালো করা দরকার বাংলাদেশে, বিশেষ করে যাকে আমি ব্যাপকভাবে ডেভলিকরনাইজড জোন বলে থাকি, মনে করি এবং ব্যাখ্যা করেছি। তো তিনি কি করেছেন? তিনি সেলফকে ব্যাখ্যা করেছেন। একদম প্রথমে আমি যে বলেছিলাম যে তার কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো তিনি বিনয়ী। বলছে যে বিনয় আমার রোগ। অন্যরা বর্ণনা করছেন যে অফিসে তিনি মাথা নিচু করে কাজ করতেন। All these things can be read symbolically, এবং এটার সঙ্গে তার কবিতার গভীর সম্পর্ক আছে, তার ভাষার গভীর সম্পর্ক আছে। এই যে সেলফকে পড়তে পারা এবং সেটাকে পোর্ট্রে করতে পারা, পূর্ব বাংলার আরবান একটা মানসিকতার জায়গা থেকে, এটা হলো আহসান হাবীবের কবিতার একটা অসাধারণ গুণ। এবং একই সঙ্গে এটা আমি বলবো একটা পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপারও বটে। আমি আজকের আহসান হাবীব সম্পর্কিত আমার আলোচনাটা শেষ করতে চাই। এক তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এবং প্রাবন্ধিক এবং আলোচকদের ধন্যবাদ দিয়ে, কিন্তু আরেকটা এই বলে যে অন্য কারো মতো আহসান হাবীব, যিনি পূর্ব বাংলার ঢাকার স্টার্টিং পয়েন্টের সবচেয়ে বড় সাহিত্যিকদের একজন। এই তো আমাদের হাতে আছে 4 জন কবি আর 4 জন কথা সাহিত্যিক, এই তো 40-এর দশকে সবচেয়ে শক্তিশালীদের একজন, যাকে আপনি প্রধানত ঢাকায়, আমার দাবি, একটা আরোপণমূলক কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে আপনি ডিপার্চার হিসেবে পড়েন। ট্রাই টু গেট মাই পয়েন্ট। আপনি পড়েন কিভাবে? একটা ডিপার্চার হিসেবে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার দাবি যে আপনার জন্য বিরাট লাভজনক একটা জোন অপেক্ষা করছে, যে আপনি ডিপার্চারের সঙ্গে সঙ্গে কন্টিনিউটি হিসেবেও পড়তে শিখবেন। ধন্যবাদ সবাই।